হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। সবাইকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আজ আমরা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দেখবে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে প্রশ্নবিচিত্রা বইটি পাবলিশ করা হয়েছে কিছুদিন আগে, সেই বইয়ের বায়োলজি সাবজেক্টের উপরে আমরা যে অধ্যায়ভিত্তিক যে কোয়েশ্চেনগুলি দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো, সেই বইটির ইন্টারফেস। তাহলে বিষয়ভিত্তিক প্রশ্নবিচিত্রা এবং নমুনা প্রশ্নপত্র 2026 সব সাবজেক্টেরই এটা বেরিয়েছে, কিন্তু আমরা বায়োলজি সাবজেক্টের উপর আলোচনা করব। ঠিক আছে, তো আমরা জানি যে থার্ড সেমিস্টারের বায়োলজি সাবজেক্টের উপরে 6টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। সেই চ্যাপ্টার থেকে আমাদের আজকে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেন থেকে আমাদের আজকে আলোচনার বিষয়। চলো তাহলে কোয়েশ্চেনগুলো দেখবো আমরা, খুব বেশি দেরি না করে। তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো। আশা করি তোমরা সবাই এই চ্যাপ্টারটি পড়ে এসছো, তাই সবাই আনসারগুলো করতে পারবে। দেখো, প্রথম কোয়েশ্চেন কি বলছে, যে পরাগরেণু জীবাশ্ম হিসাবে সুসংরক্ষিত থাকে, যার কারণ এতে উপস্থিত থাকে কোনটি? সেলুলোজ, না লিগনোসেলুলোজ, না কাইটিন, না স্পোরোপোলেনিন? তাহলে সঠিক আনসার কোনটা হবে? তোমরা প্রথমে বলো সঠিক আনসার কোনটা হবে, তারপর আমি বলছি। সঠিক আনসার কোনটা হচ্ছে স্পোরোপোলেনিন, তাই তো? স্পোরোপোলেনিনের জন্য জীবাশ্ম হিসাবে পোলেন সুসংরক্ষিত থাকে। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলছে, মেগাস্পোরোজেনেসিস চলাকালীন সম্ভাব্য মেগাস্পোর মাতৃকোষটি স্ত্রী গ্যামেটোফাইট গঠনের জন্য নিম্নলিখিত কোষ বিভাজনগুলো সম্পন্ন করে। মানে এই যে স্টেপটা হয়, যে স্টেপের মাধ্যমে স্ত্রী গ্যামেটোফাইট বা স্ত্রী গ্যামেট তৈরি করে, তো সেই স্টেপটা ঘটানোর জন্য কতগুলি কোষ বিভাজন দরকার এবং সেই কোষ বিভাজনগুলি কি কি ধরনের কোষ বিভাজন। তাহলে খুব ভালো করে দেখো, যে আমরা জানি যে যেখান থেকে স্ত্রী রেণু তৈরি হয় তার নাম কি বলবো? তার নাম বলবো মেগাস্পোর মাদার সেল, তাই তো? এমএমসি, মেগাস্পোর মাদার সেল। তাহলে সেই মেগাস্পোর মাদার সেলটি যদি একবার মিওসিস করে, কি করবে? মিওসিস যদি করে, অলরেডি আমরা হয়তো সবাই পড়ে এসছি, মিওসিস করলে কি হয় না, একটি কোষ যদি মিওসিস করে তাহলে 4টি কোষ উৎপন্ন করে, তাই তো? 4টি কোষ উৎপন্ন করে। তাহলে এই 4টি কোষের মধ্যে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে 3টি কোষ মারা যায়, 1টি কোষ সজীব থাকে। তো যেটি সজীব থাকে সেটাকে আমরা বলি সক্রিয় স্ত্রী রেণু, তাই তো? বা ফাংশনাল মেগাস্পোর। ফাংশনাল মেগাস্পোর, এই ফাংশনাল মেগাস্পোরটি ফার্স্ট মাইটোটিক ডিভিশনের মাধ্যমে 2টি কোষ, সেকেন্ড মাইটোটিক ডিভিশনের মাধ্যমে 4টি কোষ, থার্ড মাইটোটিক ডিভিশনের মাধ্যমে 8টি কোষ তৈরি করে, তাই না? তাহলে ফার্স্ট মাইটোটিক ডিভিশন, সেকেন্ড মাইটোটিক ডিভিশন, থার্ড মাইটোটিক ডিভিশন, অর্থাৎ একবার মিওসিস হলো কিন্তু 3বার মাইটোসিস হলো। তার ফলে কি তৈরি করে? একটি এগ তৈরি করে বা ডিম্বাণু, দুই পাশে 2টি সহকারী কোষ, তার উল্টো দিকে 3টি প্রতিপাদ কোষ এবং মাঝে পোলার নিউক্লি তৈরি করে, তাই না? তাহলে কতবার কি দরকার? একবার মিওসিস হলো, 3বার মাইটোসিস হলো, তাই না? তাহলে দেখো এখানে অপশন কি আছে, 2বার মিওসিস, একবার মিওসিস, একবার মাইটোসিস, না একটি মিওসিস বিভাজন, 3টি মাইটোটিক ডিভিশন। আমরা তাহলে কি পেলাম? যে একটি মিওসিস বিভাজন এবং 3টি মাইটোসিস বিভাজন পেলাম, তাই তো? তাহলে রাইট আনসার কোনটা হচ্ছে? অপশন সি হচ্ছে গিয়ে রাইট আনসার। আমরা যেগুলো এক্সপ্লেন করার সেগুলো কিন্তু এক্সপ্লেন করব, যা যদি বোঝার অসুবিধা থাকে তাহলে এখান থেকে তোমরা বুঝে নিতে পারো। দেখো নেক্সট কোয়েশ্চেন 3 নাম্বার, নিচে দেখানো একটি পরাগধানীর প্রস্থচ্ছেদ বাইরে থেকে ভিতরের দিকে প্রাচীর স্তরগুলি সঠিক ক্রমটি শনাক্ত করো। আমাদেরকে ছবি দেখার দরকার পড়বে না, আমরা যদি ব্যাপারটা ভালো করে বুঝে থাকি তাহলেই কিন্তু আনসারটা হয়ে যাবে। তাহলে একবারে সব থেকে বাইরে কি থাকে? এপিডার্মিস। এপিডার্মিস মানে সব থেকে বাইরের স্তর। তাহলে খুব ভালো করে দেখো, একদম বাইরের স্তর, তাই তো? এখানে কি হয়েছে? বাইরে থেকে ভিতরে, তাই তো? বাইরে থেকে ভিতরের দিকে প্রাচীরগুলো আমাদেরকে
করতে বলেছে। তাহলে সব থেকে বাইরে কে আছে? এপিডার্মিস আছে। নেক্সট কে থাকে? এন্ডোথেসিয়াম থাকে। নেক্সট কে থাকে? মধ্যস্তর থাকে। আর সব থেকে ভিতরে কে থাকে? ট্যাপেটাম থাকে, তাই না? তাহলে অপশন সি হচ্ছে কি এর ক্ষেত্রে রাইট আনসার। তাহলে প্রথমে সব থেকে বাইরে এপিডার্মিস, দেন এন্ডোথেসিয়াম, দেন মধ্যস্তর, দেন একদম সব থেকে ভিতরে ট্যাপেটাম থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি গুপ্তবীজ উদ্ভিদের স্ত্রীলিঙ্গ ধরে পাওয়া যায় না? স্ত্রীলিঙ্গ ধরে পাওয়া যায় না সেটা বলেছে। তাহলে দেখো, সহকারী কোষ স্ত্রীলিঙ্গ ধরে পাওয়া যায়, ফিলিফর্ম অ্যাপারেটাস স্ত্রীলিঙ্গ ধরে পাওয়া যায়, কেন্দ্রীয় কোষ স্ত্রীলিঙ্গ ধরে পাওয়া যায় না কোনটা? জার্মপোর। জার্মপোর মানে কি? এই যে আমাদের পরাগরেণুর দুটো স্তর, ভিতরের স্তরটার নাম ইন্টাইন, বাইরের স্তরটার নাম এক্সাইন। তাহলে এই এক্সাইনের কোনো কোনো জায়গা যেখানে এক্সাইন স্তরটি গঠিত হয়নি, পরবর্তীকালে এই অংশটি দিয়ে যাতে পরাগ নালী নির্গত হতে পারে সেই জন্যে, এবং এই অংশগুলিকে আমরা বলবো জার্মপোর। তাহলে জার্মপোর কোথায় পাবো আমরা? জার্মপোর পাবো আমরা পরাগরেণুতে। তাহলে এটা তো যেহেতু বলে যে স্ত্রীলিঙ্গ ধরে পাওয়া যায় না, তাহলে এটা কোথায় পাওয়া যায়? পুংলিঙ্গ ধরে পাওয়া যায়। তাহলে পাওয়া যায়নি, সঠিক আনসার কোনটা হবে? জার্মপোর। নেক্সট কোয়েশ্চেন কি আছে? 5 নাম্বার কোয়েশ্চেন, একটি আদর্শ অ্যানাট্রপাস ডিম্বকের আবরণীর ভিতরে একটি একটি ডিপ্লয়েড কোষীয় অংশ যাকে বলা হয়? দেখো খুব ভালো করে দেখো, সাইনার্জিস, ভ্রূণস্থলী, নিউসেলাস আর মেগাস্পোর মাতৃকোষ, তাই তো? এই 4টে অপশন দেওয়া আছে। তাহলে ডিম্বকের আবরণীর ভিতরে যখন ডিম্বক তৈরি হয়ে যায়, তার আবরণীর ভিতরে যে ডিপ্লয়েড কোষীয় অংশ থাকে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো, দেখো, ভ্রূণস্থলী। ঠিক আছে, ভ্রূণস্থলী তো আর প্লয়েডি লেভেল মানছে না। ভ্রূণস্থলীর মধ্যে তো বিভিন্ন আমরা কোষ দেখতে পেলাম, ডিম্বাণু দেখতে পাচ্ছি, সহকারী কোষ দেখতে পাচ্ছি, আমরা অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ দেখতে পাচ্ছি, পোলার নিউক্লি দেখতে পাচ্ছি। তাহলে এটা তো হচ্ছে না। সাইনার্জিস যেটা সেটা তো হ্যাপ্লয়েড, তাই তো? নিউসেলাস যেটি হচ্ছে ডিপ্লয়েড। তাহলে রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার হচ্ছে নিউসেলাস। নিউসেলাস হচ্ছে একটি ডিপ্লয়েড কোষীয় অংশ। দেখো, মেগাস্পোর মাতৃকোষ, অনেকে ভেবে নিতে পারো যে মেগাস্পোর মাতৃকোষ তো ডিপ্লয়েড, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে রাইট আনসার কোনটা হচ্ছে? নিউসেলাস। কারণ একটি আদর্শ অ্যানাট্রপাস ডিম্বক যখন তৈরি হয়ে যায়, একটি আদর্শ ডিম্বক যখন তৈরি হয়ে যায়, নিশ্চয় সেই আদর্শ ডিম্বক তৈরি হওয়ার আগের স্টেজটাকে আমরা বলছি মেগাস্পোর মাতৃকোষ। তাহলে ডিম্বক গঠন হয়ে গেছে মানে নিশ্চয় সেটা আর মেগাস্পোর মাতৃকোষ আর নেই। বোঝা গেল? তো সেক্ষেত্রে আমরা আনসার কোনটাকে নেব? নিউসেলাস। না হলে কিন্তু যদি আদর্শ না বলতো, আদর্শ ডিম্বক যদি না হতো, তাহলে এটাও কিন্তু একটি ডিপ্লয়েড কোষ, তাই না? কিন্তু আদর্শ একটি ডিম্বক গঠন হয়ে গেছে যখন, তখন সেক্ষেত্রে রাইট আনসার নেব আমরা নিউসেলাস। নেক্সট দেখো, 6 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত পরাগ মিলনের পদ্ধতি সহ 3টি উদ্ভিদ বিবেচনা করো। দেখো কি বলেছে, পি উদ্ভিদটা হচ্ছে কি অটোগ্যামি, কি উদ্ভিদটা জেনোগ্যামি, আর উদ্ভিদটা গেইটোনোগ্যামি সম্পন্ন করছে। তাহলে উপরের কোনটির ক্ষেত্রে, কোন ক্ষেত্রে বা ক্ষেত্রগুলোতে অপত্য বংশধরের মধ্যে জিনগত বৈচিত্র্য দেখা যাওয়ার সম্ভাবনা কম? সব থেকে কম কোনটাতে থাকবে? দেখো, অটোগ্যামিতে তো জিনগত বৈচিত্র্য দেখা যাবে না, একই গাছের একই ফুলের মধ্যে হবে যেহেতু। কি উদ্ভিদ যেটা জেনোগ্যামি সম্পন্ন করছে, তো তার ক্ষেত্রে কি হবে? জেনোগ্যামির ক্ষেত্রেও কিন্তু কি হবে? একই গাছের দুটো ভিন্ন ফুলের মধ্যে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো, এটাও দেখতে পাওয়া যাচ্ছে না, এটাও খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে পি আর কিউ কোথাও আছে কি? পি আর কিউ, পি আর কিউ নেই। তাহলে এখানে রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার নেব আমরা কেবলমাত্র পিতে। ও সরি, জেনোগ্যামি নয়, জেনোগ্যামি তো নয়। তাহলে জেনোগ্যামিতে তো জেনোগ্যামি মানে তো ক্রস পলিনেশন, গেইটোনোগ্যামি, তাই তো? গেইটোনোগ্যামি মানে হচ্ছে দুটি একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে যদি হয়, তাহলে অটোগ্যামি আর গেইটোনোগ্যামি, অর্থাৎ পি এবং আর। তাহলে পি এবং আর হচ্ছে গিয়ে রাইট আনসার। এদের ক্ষেত্রে কিন্তু যে জিনগত বৈচিত্র্য সেটা দেখতে পাওয়ার সম্ভাবনা বেশ কম, মানে একদমই দেখতে পাওয়া যায় না, যেহেতু একই গাছের মধ্যে হয় সেই জন্য দেখতে পাওয়া যায় না। ক্লিয়ার? নেক্সট চলো, 7 নাম্বার কোয়েশ্চেন। 7 নাম্বার দেখো, গর্ভযন্ত্র গঠনের জন্য ডিম্বক রন্ধ্র প্রান্তে কয়টি নিউক্লিয়াস প্রয়োজন? গর্ভযন্ত্র গঠনের জন্য, তাহলে গর্ভযন্ত্র জিনিসটা কি? কোনটাকে গর্ভযন্ত্র বলবো? দেখো, এটি যদি একটি
ভ্রূণস্থলী হয়, তাহলে ভ্রূণস্থলীর আমরা এই দিকটাকে বলবো চালাজাল এন্ড, এটাকে বলবো মাইক্রোপাইলার এন্ড বা মাইক্রোপাইল বা চালাজা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে চালাজার দিকে একটি ডিম্বাণু তৈরি হয় এবং দুই পাশে দুটি সহকারী কোষ তৈরি হয়। এই তিনটেকে একসঙ্গে বলবো আমরা গর্ভযন্ত্র, এটাকে আমরা বলবো গর্ভযন্ত্র। যেহেতু প্রত্যেকটা কোষ হ্যাপ্লয়েড কোষ, প্রত্যেকটা কোষ হ্যাপ্লয়েড কোষ বা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, তাহলে এখানে কটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি? দেখো, ডিম্বক রন্ধ্র প্রান্ত, আচ্ছা বলেছে ডিম্বক গঠনের জন্য ডিম্বক রন্ধ্র প্রান্ত, তাহলে রন্ধ্র যদি বলে তাহলে আমরা তো এখানে রন্ধ্র এখানে দেখাবো না, রন্ধ্র তো যেহেতু উপরের দিকে, তাহলে এইটা হচ্ছে ডিম্বাণু, দুই পাশে দুটি সহকারী কোষ, তাহলে ডিম্বক গর্ভযন্ত্র, গর্ভযন্ত্র তৈরির জন্য কটা নিউক্লিয়াস লাগছে? দেখো, একটি, দুটি, তিনটি, তাই তো? তাহলে রাইট আনসার কোনটা হচ্ছে? তিনটি। ওকে, নেক্সট 8 নাম্বার কোশ্চেন। মাইক্রোস্পোরোজেনেসিসের সময় মিওসিস বিভাজন ঘটে। মাইক্রোস্পোরোজেনেসিসের সময় মিওসিস বিভাজন ঘটে কোথায়? মিওসিস বিভাজন ঘটে পরাগ রেণুতে ঘটে, না মাইক্রোস্পোর টেট্রাডে, না এন্ডোথেসিয়ামে, না পরাগ মাইক্রোস্পোর মাতৃকোষে, যেটাকে আমরা বলতে পারি পোলেন মাদার সেল বা মাইক্রোস্পোর মাদার সেল, তাই তো? তাহলে কোথায় ঘটে? সবসময় মিওসিস একটাই মাত্র কোষে ঘটছে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোস্পোর মাতৃকোষ বা মেগাস্পোর মাতৃকোষ। স্ত্রীর ক্ষেত্রে মেগাস্পোর, পুরুষের ক্ষেত্রে মাইক্রোস্পোর। তাহলে রাইট আনসার কোনটা নেব? রাইট আনসার হচ্ছে গিয়ে অপশন সি, মাইক্রোস্পোরোজেনেসিসের সময় মিওসিস বিভাজন কোথায় ঘটে? মাইক্রোস্পোর মাতৃকোষ। তাহলে শুধুমাত্র একটাই কোষ যেটা মিওসিস করতে পারে, সেটা হচ্ছে গিয়ে পিএমসি বা এমএমসি। এমএমসির ক্ষেত্রে আমরা মেগা বা মাইক্রো দুটোতেই ব্যবহার করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কি কোশ্চেন আছে দেখো। নিচের কোনটি অপ্রকৃত ফল? অপ্রকৃত ফল বলতে আমরা কি বুঝি? যে ডিম্বাশয় ছাড়া যদি ফুলের বাকি অংশ ফলে পরিণত হয়, তাহলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ফল। তো সেক্ষেত্রে অপ্রকৃত ফল কোনটা হবে? আপেল হচ্ছে অপ্রকৃত ফল। কেন না? একটি ফুলের থ্যালামাস, ঠিক আছে, যেটাকে আমরা পুষ্পাক্ষ বলি, সেখান থেকে আপেল ফলটা তৈরি হয়, তাই এটাকে তো আমরা অপ্রকৃত ফল বলতে পারি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, যে 10 নম্বর কোশ্চেন, গুপ্তবীজি ডিম্বকের বিভিন্ন গঠনের সঠিক প্লয়েডি মাত্রা শনাক্ত করো। গুপ্তবীজি ডিম্বকের গঠনের সঠিক প্লয়েডি লেভেল নির্ণয় করতে হয়। 4টি কোষের ব্যাপার দিয়েছে এখানে। নিউসেলাস বলেছে, স্ত্রী রেণু মাতৃকোষ, কার্যকরী স্ত্রী রেণু বা ফাংশনাল মেগাস্পোর। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে, তাহলে এটাকে আমরা তো বলছি মেগাস্পোর মাতৃকোষ বা মাইক্রোস্পোর মেগাস্পোর মাদার সেল, এটাকে আমরা বলবো ফাংশনাল মেগাস্পোর। ঠিক আছে, ফাংশনাল মেগাস্পোর। ওকে, ফাংশনাল মেগাস্পোর। তাহলে দেখো, নিউসেলাস তো কি বললাম একটু আগে, নিউসেলাস তো ডিম্বকের মধ্যে নিউসেলাস হচ্ছে গিয়ে ডিপ্লয়েড প্রকৃতির হয়। স্ত্রী রেণু মাতৃকোষও ডিপ্লয়েড প্রকৃতির হয়, যেটা মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড কোষ গঠন করে। আর কার্যকরী স্ত্রী রেণু যেটা, সেটা তো হ্যাপ্লয়েড হবে। তাহলে কোনটা হচ্ছে রাইট আনসার? এটা অপশন বি হচ্ছে রাইট আনসার। ওকে, তাহলে নিউসেলাস 2n, স্ত্রী রেণু মাতৃকোষ 2n, কার্যকরী স্ত্রী রেণু হচ্ছে গিয়ে n বা হ্যাপ্লয়েড। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন 11 নাম্বার। নিচের কলামগুলি মেলাতে হবে। দেখো, পরাগযোগ সম্পর্কে এই কোয়েশ্চেনটি দিয়েছে। তাহলে বায়ু পরাগী ফুলকে কি বলা হয়? বায়ু পরাগী ফুলকে তো বলা হয় অ্যানিমোফিলি। জল পরাগী ফুলকে কি বলা হয়? এটাকে তো বলা হয় হাইড্রোফিলি। পতঙ্গ পরাগী ফুলকে কি বলা হয়? এন্টোমোফিলি। আর বাদুর পরাগী ফুলকে কি বলা হয়? কাইরেপ্টেরোফিলি। অর্থাৎ মিলিয়ে তো দিয়েছে, এটাকে কোয়েশ্চেনটা তো মিলিয়েই দিয়েছে, তাই না? তাহলে এবিসিডির সঙ্গে একদম 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4। বায়ু অ্যানিমোফিলি, জল হাইড্রোফিলি, পতঙ্গ হচ্ছে গিয়ে এন্টোমোফিলি, বাদুর কাইরেপ্টেরোফিলি। তাহলে A1 B2, A1 B2 কই? কোয়েশ্চেন তো দেয়নি মনে হচ্ছে। A1 B2, ও আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা A1 B2 C3, এটা রাইট আনসার। এটা হচ্ছে গিয়ে রাইট আনসার A1। তাহলে 1 2 3 4 পরপর একদম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, একটা ছবি দেওয়া আছে দেখো। এবার প্রদত্ত নিম্নে প্রদত্ত চিত্রে এ থেকে এফ অবধি আমাদেরকে বলতে হবে। এ থেকে এফ অবধি আমাদেরকে বলতে হবে। একটি ভ্রূণ গঠনের পর্যায় এখানে দিয়েছে, তাই তো? না, ভ্রূণ গঠন সরি, এটা হচ্ছে গিয়ে মেগাস্পোর মাদার সেল থেকে কিভাবে
কি হয় সেটা আমরা দেখব। তাহলে এক তো মেগাস্পোর আমরা একটু আগেই দেখলাম সেটা, যে মেগাস্পোর মাদার সেল, তার কি হয়েছে না মিওসিস 1 মিওসিস 2, তাই তো। তারপরে দেখো তার মধ্যে 4টে কোষের মধ্যে 3টি কোষ নষ্ট হয়ে গেছে, একটি কোষ বেঁচে আছে, দিয়ে কেবলমাত্র একটি কোষ কার্যকরী হয়ে আছে, যেটাকে আমরা বলছি ফাংশনাল মেগাস্পোর, ফাংশনাল মেগাস্পোর। ওকে, আচ্ছা ফাংশনাল মেগাস্পোরটি এবার কি করেছে না মাইটোসিস 1 মাইটোসিস 2 মাইটোসিস 3, তাই তো, এটা করেছে। ঠিক আছে, পরবর্তীকালে এফ হচ্ছে গিয়ে ভ্রূণস্থলী গঠন করেছে। তাহলে দেখো, তাহলে মিওসিস 1 এ হচ্ছে গিয়ে মিওসিস 1 মিওসিস 2, ঠিক আছে, তারপরে 4টে কোষ তৈরি হয়েছে, বিনষ্ট হয়েছে, তারপরে কার্যকরী মেগাস্পোরটা প্রথমে ফার্স্ট মিওটিক ডিভিশন, সেকেন্ড মিওটিক ডিভিশন, ফার্স্ট মাইটোটিক ডিভিশন, সেকেন্ড মাইটোটিক ডিভিশন, থার্ড মাইটোটিক ডিভিশন, দিয়ে তারপরে ভ্রূণস্থলী গঠন করেছে। দেখো কোনটা মিলছে দেখে নি। তাহলে মিওসিস 1 মিওসিস 2, ফার্স্ট মিওসিস 1 মিওসিস 2, মাইটোসিস মাইটোসিস মাইটোসিস, ভ্রূণস্থলী। তাহলে অপশন বি হচ্ছে গিয়ে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। রুমিনেট শস্য কোথায় দেখতে পাওয়া যায়? মটর, শিম, না ঢেঁড়স, না সুপারির ক্ষেত্রে? সুপারির ক্ষেত্রে কিন্তু রুমিনেট শস্য দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন দেখো, বায়ুপরাগী ফুলের গর্ভমুণ্ড কেমন হয়? বায়ুপরাগী ফুলের পরাগ রেণুগুলি কেমন হয়? তারা তো হালকা হয়, তাই তো, তারা তো খুবই হালকা হয়। তাহলে হালকা অর্থাৎ বায়ুর মাধ্যমে উড়ে যেতে হবে, তাই না, বায়ুর মাধ্যমে কিন্তু উড়ে যেতে হবে, উড়ে গিয়ে কোথায় পড়বে? গর্ভমুণ্ডে পড়বে। এবং গর্ভমুণ্ডটা যদি ওটাকে ঠিকঠাক করে আঠার মতো ধরে না নিতে পারে, তাহলে বায়ু তো ওটাকেও আবার উড়িয়ে নিয়ে চলে যাবে, তাহলে অর্থাৎ সেটা তো পলিনেশন হলোই না। তো সেক্ষেত্রে দেখো অমসৃণ হতে হবে, অমসৃণ হলে কি হয়? আঠাতে বেশ সুন্দর চিপকে যেতে পারে। আর 2 নাম্বার তো আঠালো হতে হবে। তাহলে এ এবং সি উভয়, রাইট আনসার কোনটাকে নেব? রাইট আনসার হচ্ছে এ এবং সি উভয় হচ্ছে কি এর ক্ষেত্রে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, যে পরাগ রেণুর এক্সাইন স্তরে বিদ্যমান অন্যতম সবচেয়ে প্রতিরোধী জৈব উপাদানটি হলো কোনটি? খুব সিম্পল একটা কোশ্চেন। তাহলে কোনটা? জৈব প্রতিরোধী পদার্থ হচ্ছে স্পোরোপোলেনিন। আমরা এর আগে একটা কোশ্চেন দেখলাম যে যার জন্য ফসিল তৈরি হয়। নেক্সট দেখো, পরাগ রেণুর প্রাচীর এত শক্ত হওয়ার ফলে উদ্ভিদের মূল সুবিধাটি কি হয়? 4টে অপশন দিয়েছে, একটু ভালো করে দেখো, পড়ো। যে এটি পরাগ রেণুর অভ্যন্তরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বংশগতি উপাদানকে রক্ষা করে, না এটি প্রাচীন উদ্ভিদ সম্পর্কে গবেষণার ক্ষেত্রে পরাগ রেণুকে একটি মূল্যবান জীবাশ্ম রেকর্ড হিসাবে কাজ করার সুযোগ করে দেয়, না এটি পরাগ রেণুটির কোনো উপযুক্ত প্রজাতি ফুলের গর্ভমুণ্ডে পৌঁছানোর আগে পরাগ নালিকা বেরিয়ে আসা থেকে বিরত রাখে, না এটি পরাগ রেণুর ওজন বৃদ্ধি করে যার ফলে এটি পরাগ মিলনের কীটপতঙ্গের শরীরের উপরিভাগে আরো ভালোভাবে আটকে থাকতে পারে। তাহলে কোন সুবিধাটি হয় পরাগ রেণুর প্রাচীর শক্ত হওয়ার ফলে? দেখো খুব ভালো করে, যে এটি পরাগ রেণুর অভ্যন্তরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বংশগতির উপাদানকে রক্ষা করে, এটা তো আমাকে নিতেই হচ্ছে, তাই তো। তারপর এটা দেখো, প্রাচীন উদ্ভিদ সম্পর্কে গবেষণা আছে, গবেষণার জন্য ও কেন করতে যাবে? গবেষণার জন্য ও তার আমাদের গবেষণার জন্য ও কেন বাইরের প্রাচীরটাকে শক্ত করতে যাবে? তাহলে এটা তো হচ্ছে না। এটি পরাগ রেণুটিকে কোনো উপযুক্ত প্রজাতির ফুলের গর্ভমুণ্ডে পৌঁছানোর আগেই পরাগ নালিকা বেরিয়ে আসা থেকে বিরত রাখে, না সেটা তো রাখে না। এটা তো বাইরের প্রাচীর তো পরাগ নালী তৈরি করে না। আর না এটি পরাগ রেণুর ওজন বৃদ্ধি করে যার ফলে এটি পরাগ মিলনকারী কীটপতঙ্গের শরীরের উপরিভাগে আরো ভালোভাবে আটকে থাকতে পারে। রাইট আনসার কোনটাকে নেব? রাইট আনসার নেব আমরা অপশন এ। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, দিয়ে বলেছে যে এ লেভেলটি নিচের কোনটির ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য? খুব ভালো করে দেখো কি বলছে, ডায়াগ্রামটাকে ভালো করে দেখতে হবে। বহু নিউক্লিয়াস যুক্ত কোষ পরাগ রেণুকে পুষ্টি প্রদান করে এবং সাইটোপ্লাজমও ঘন, তাই তো, মানে এখানে লেখা নেই বাট এটা ঘন সাইটোপ্লাজম থাকে। কার? মধ্যস্তরে, ট্যাপেটামের, না এন্ডোথেসিয়ামের, না পরাগ রেণুর? তাহলে 4টে অপশনের মধ্যে কোনটা? বহু নিউক্লিয়াস যুক্ত কোষ পরাগ রেণুকে পুষ্টিও প্রদান করে, তাই না, তার মানে একটা কমন জায়গা আমাদেরকে খুঁজতে হবে সেই জায়গাটা। তাহলে কোনটা হবে আনসার? সেটা অবশ্যই ট্যাপেটাম, তাই তো, অপশন সি হচ্ছে গিয়ে ট্যাপেটাম। নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন, 25টি মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে কতগুলি পুং গ্যামেট উৎপন্ন হয়? 25টি মাইক্রোস্পোর, আমি একটা মাইক্রোস্পোর থেকে তোমাদের হিসাবটা দেখাই তাহলেই বুঝে যাব যে একটা মাইক্রোস্পোর মানে যেটাকে আমরা এমএমসি বা পিএমসি বলছিলাম,
তাহলে সেটা থেকে কতগুলি পুং গ্যামেট তৈরি হয়, তাই না? তাহলে প্রথমে তো এখান থেকে কি হবে, এখান থেকে 4টি, তাই তো, যেটাকে আমরা মাইক্রোস্পোর টেট্রাড বলি বা রেণু চতুষ্টয় বলি। তাহলে এখান থেকে প্রথমে 4টি স্পোর তৈরি হয় বা পরাগ রেণু তৈরি হয়, এবং এক একটি পরাগ রেণু থেকে 2টি পুং গ্যামেট তৈরি হয়। কি চেয়েছে আমাদেরকে? 2টি পুং গ্যামেট। তাহলে একটি থেকে যদি 2টি হয় তাহলে মোট বুঝতেই পারছো 4টি থেকে 8টি হবে। বোঝা গেল? তাহলে 25কে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে আনসার কোনটা দাঁড়াচ্ছে? 25কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে আনসার কোনটা দাঁড়াচ্ছে? তাহলে আনসার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 200টা, তাই না? কারণ একটা থেকে 4টে, প্রথমে 4টে থেকে প্রত্যেকটা থেকে 2টো করে, অর্থাৎ 4 দুগুণে 8টা। 8 ইন্টু 25, 200টার মতো, 200টা হচ্ছে গিয়ে পুং গ্যামেট তৈরি হবে। বোঝা গেল? ওকে, নেক্সট একটি 19 নম্বর কোশ্চেন। একটি দ্বিপ্রকোষ্ঠযুক্ত ও দ্বিখণ্ডিত পরাগধানীর প্রতিটি মাইক্রোস্পোরাঞ্জিয়ামে 100টি করে মাইক্রোস্পোর মাতৃকোষ থাকলে ওই পরাগধানীটি কতগুলি পুং গ্যামেট উৎপন্ন করতে পারে? সে একই কোশ্চেন। তার মানে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে এরকম করে 100টি মাইক্রোস্পোর মাতৃকোষ আছে। আমি ধরে নিলাম এর মধ্যে একটি হিসাব দেখে নিই। তাহলে একটি যদি আবার সেই মিওসিস করে তাহলে কটা পরাগরেণু তৈরি করবে? 4টি। এবং প্রতিটা পরাগরেণু থেকে 2টি করে যদি পুং গ্যামেট তৈরি হয় তাহলে বুঝতেই পারছো, তাহলে কি বলেছে না 100টি মাইক্রোস্পোর মাদার কোষ, 100টি। এটা আমরা একটার হিসাবে দেখাচ্ছি। তাহলে 100 দিয়ে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে, তাই তো? এটা থেকে তো প্রথমে কটা হচ্ছে? এটা থেকে 4টে, প্রতিটা থেকে আবার 2টো করে, তাই তো? তাহলে কতগুলো হলো? তাহলে এখানে তো 2টো, এটা 2টো, এটা 2টো, এটা 2টো, তাহলে 4 দুগুণে 8টা। 8 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 8 ইন্টু 100 মানে 800টা পুং গ্যামেট তৈরি হবে। বোঝা গেল? বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো, যে স্পেরিস্পার্ম এন্ডোস্পার্মের থেকে যে বৈশিষ্ট্য ভিন্ন সেটা হলো কোনটি? পেরিস্পার্ম এন্ডোস্পার্মের ক্ষেত্রে আমরা কি দেখেছি? এটিকে আমরা 3N বলছিলাম, তাই তো? পেরিস্পার্ম, ঠিক আছে, পারসিস্টেন্ট এন্ডোস্পার্ম, ঠিক আছে, সেটাকে আমরা কি পেরিস্পার্ম বলবো, তাই তো? এটি একটি ডিপ্লয়েড কলা। বোঝা গেল? এটি একটি ডিপ্লয়েড কলা, ভালো করে মনে রাখবে। এন্ডোস্পার্ম আলাদা, এন্ডোস্পার্ম 3N, কিন্তু পেরিস্পার্ম হচ্ছে একটি ডিপ্লয়েড কলা। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। অ্যালবুমিনাস বীজ সমূহ তাদের সঞ্চিত খাদ্য মূলত কোথায় জমা রাখে? ঠিক আছে, অ্যালবুমিনাস বীজ সমূহ, অ্যালবুমিনাস আর নন অ্যালবুমিনাস, অর্থাৎ বীজ গঠন, ভ্রূণ গঠনের পরও যতটা এন্ডোস্পার্ম অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলবো অ্যালবুমিনাস। তাহলে অ্যালবুমিনাস বীজ সমূহ তাদের সঞ্চিত খাদ্য মূলত কোথায় জমা রাখে? ঠিক আছে, তাহলে কোথায় জমা রাখে বলো, কোথায় জমা রাখে? এখানে আনসার নেব আমরা কোনটাকে? এন্ডোস্পার্মের ক্ষেত্রে। তাহলে এন্ডোস্পার্মে জমা রাখে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো, 22 নাম্বার। গুপ্তবীজী উদ্ভিদের যৌন জননের স্থান কোনটা? যৌন জনন কোথায় হয়? না তো মূলে হয়, না তো ফলে হয়, না তো বীজে হয়, তাহলে হয় কোথায়? ফুলের মধ্যে যৌন জনন ঘটে, কারণ ফুলের মধ্যে পুংকেশর, গর্ভকেশর এগুলো সবই থাকে, তাহলে সেখানেই যৌন জনন হয়, আমরা দেখেছি। 23 নাম্বার কোশ্চেন। নিচের কোনটির উপস্থিতির জন্য জীবাশ্মভূত পরাগরেণু প্রচুর পরিমাণে পাওয়া যায়? কোনটির জন্য? সে একই কোশ্চেন আবার দিয়েছে, দেখো, স্পোরোপোলিনের জন্য। আনসার একটাই হবে, স্পোরোপোলিন। যেখানেই জীবাশ্ম থাকবে, জীবাশ্ম সংক্রান্ত কোনো যদি কোশ্চেন থাকে তো স্পোরোপোলিন আমরা একদম চোখ বন্ধ করে আনসার করব। ওকে, নেক্সট কোশ্চেন 24 নাম্বার। পরাগ মাতৃকোষ থেকে পুং গ্যামেটোফাইটের বিকাশের সময় ঘটে। পরাগ মাতৃকোষ থেকে পুং গ্যামেটোফাইট বিকাশের সময় কি ঘটে? দেখো, তাহলে এটাকে আমরা সেই পিএমসি, আবার একই কথা, বা এমএমসি বলছি, এমএমসি, তাই না? তাহলে এটা একবার যদি মিওসিস করে তাহলে কটা কোষ তৈরি করে? কটা কোষ তৈরি করে? 4টে কোষ। একটা কোষকে আমরা কি বলবো? এই যে একটা কোষ যেটা,
এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পরাগরেণু। ঠিক আছে, সেই পরাগরেণু যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা একবার মাইটোসিস করে। কি করে? মাইটোসিস করে, দিয়ে কটা কোষ তৈরি করে? দুটো কোষ তৈরি করে। একটাকে আমরা বলবো অঙ্গজ কোষ বা ভেজিটেটিভ কোষ, আর একটাকে আমরা কি বলবো? জেনারেটিভ কোষ বা জনন কোষ বা জনন নিউক্লিয়াস। এবং পরবর্তীকালে এই জনন নিউক্লিয়াসটা আবার মাইটোসিস করে, মাইটোসিস করে। তাহলে মাইটোসিসের মাধ্যমে কটা পুংগ্যামেট তৈরি করে? দুটো পুংগ্যামেট। তাহলে এখানে তো একবার মিওসিস হলো, তাই তো? তাহলে একবার মিওসিস, দুবার মাইটোসিস। দেখো এখানে কি আনসার হচ্ছে, সেরকম অপশন দেওয়া আছে নাকি দেখে নাও এখানে। তাহলে একবার মিওসিস, দুবার মাইটোসিস, অপশন দেওয়া আছে দেখো, তাই তো? একবার মিওসিস দেখতে পেলাম, দুবার মাইটোসিস দেখতে পেলাম। একবার মাইটোসিসের মাধ্যমে দুটো কোষ, যার একটার নাম বলছি ভেজিটেটিভ নিউক্লিয়াস বা এবং আরেকটির নাম বলছি আমরা জেনারেটিভ নিউক্লিয়াস। জেনারেটিভ নিউক্লিয়াস থেকে আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটো পুংগ্যামেট তৈরি করে দেয়। তাই দুবার মাইটোসিস, মিওসিস একবার। মিওসিস কিন্তু সবসময় একবারই হয়, যদিও মিওসিসের দুটো স্টেজ, মিওসিস 1, মিওসিস 2, বাট মিওসিস প্রক্রিয়াটা তো একবারই হয়। বুঝে গেল? এবং সেটা হয়, সেটা পুরুষই হোক স্ত্রী হোক, সেই পোলেন মাদার সেল বা মাইক্রোস্পোর মাদার সেল। জাস্ট একটাই ট্রিক্স আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, সেইভাবে আমরা আনসার করব। নেক্সট দেখো, গুপ্তবীজ উদ্ভিদের 100টি মাইক্রোস্পোর বা পরাগরেণু উৎপাদনের জন্য প্রয়োজনীয় মিওসিস বিভাজনের সংখ্যা। 100টি মাইক্রোস্পোর বা পরাগরেণু তৈরির জন্য প্রয়োজনীয় মিওসিসের সংখ্যা। তাহলে দেখো 100টা তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে 100টা যে মাইক্রোস্পোর বা পরাগরেণু তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটা কটা, প্রথমে জানতে হবে কটা এমএমসি বা পিএমসি থেকে তৈরি হচ্ছে। কটা? আমরা জানি একটা পিএমসি যদি মিওটিক ডিভিশন করে তাহলে চারটে এরকম কোষ তৈরি হয়। তাহলে দেখো এখানে 100টি, তাহলে 100 ভাজিত 4 করব। 100 ভাজিত 4 মানে 25টি হচ্ছে গিয়ে এমএমসি লাগবে। আর 25টি এমএমসি 25 বার মিওসিস যদি করে তাহলে 100টি মাইক্রোস্পোর তৈরি হয়ে যাবে। তাহলে আনসার কোনটাকে নেব? 25। বোঝা গেল? এইগুলো একটু ঠিকঠাক করে আনসার করে আসবে তোমরা, তাহলেই হবে। নিচের দেখো, নিচের বিকল্পগুলি থেকে ভুল বিবৃতিটি শনাক্ত করো। দেখো ভুল বিবৃতি কোনটা আছে। অপশন এ কি বলছে? অপশন এ বলছে রেণুধর কলার প্রতিটি কোষ একটি মাইক্রোস্পোর টেট্রাড সৃষ্টি করতে সক্ষম। ঠিক আছে। অপশন বি কি বলছে? অপশন বি বলছে পরাগ রেণু পুং গ্যামেটোফাইটকে নির্দেশ করে। অপশন সি কি বলছে? অপশন সি বলছে পরাগধানী পরিপক্ক ও জল শূন্য হয়ে উঠলে স্বতন্ত্র মাইক্রোস্পোরগুলি একে অপরের সাথে যুক্ত হয় এবং মাইক্রোস্পোর টেট্রাডে পরিণত হয়। অপশন ডি বলছে পরাগরেণুগুলি সাধারণত গোলাকার হয় এবং এদের ব্যাস প্রায় 25 থেকে 50 মাইক্রোমিটার হয়ে থাকে। তাহলে এখান থেকে ভুল কোনটি হবে সেটাকে শনাক্ত করতে হবে। তাহলে দেখো ভুল কোনটা হবে। দেখো রেণুধর কলার প্রতিটি কোষ একটি মাইক্রোস্পোর টেট্রাড সৃষ্টি করতে পারে, সেটা তো দেখলাম আমরা। হ্যাঁ, তো করে তো। পরাগরেণু পুং গ্যামেটোফাইটকে নির্দেশ করে, হ্যাঁ সেটা তো করছে। পরাগরেণু তো পুং গ্যামেটের প্রথম কোষ, পুং গ্যামেট তৈরি হওয়ার প্রথম কোষ তো পরাগরেণু, তাহলে এটাও তো ঠিকই বলছে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, পরাগধানী পরিপক্ক ও জল শূন্য হয়ে উঠলে স্বতন্ত্র মাইক্রোস্পোরগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয় এবং মাইক্রোস্পোর টেট্রাডে পরিণত হয়। না, তা তো কখনো হয় না। পরাগধানী পরিপক্ক হয়ে উঠলে তারপরে সেখান থেকে মাইক্রোস্পোর মাদার সেল তৈরি করে, তারপরে স্পোর তৈরি করে, তারপরে সেইগুলি তো একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দিয়ে তারপরে পোলেন তৈরি করে, তাই না? তাহলে ভুল বিবৃতি হচ্ছে এটি। ঠিক আছে। তারপর দেখো পরাগরেণুগুলি সাধারণত গোলাকারী হয় এবং এদের ব্যাস 25 থেকে 50 মাইক্রোমিটার হয়, এটা তো ঠিকই। তো রাইট আনসার নিচ্ছি আমরা কোনটাকে? রাইট আনসার হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, 27 নাম্বার কোয়েশ্চেন। 27 নাম্বার কোয়েশ্চেন কি বলছে দেখো, যে যখন পরাগরেণু পরিণত হয় তখন এতে দুটি কোষ থাকে এবং কোন কোষটি অপর একটি কোষের সাইটোপ্লাজমে ভাসমান অবস্থায় থাকে। তাহলে ভাসমান অবস্থায় কোনটি থাকে? পরাগরেণু পরিণত হলো, দুটি কোষ তৈরি করলো, তাই তো? দুটি কোষের মধ্যে এই কোষটির নাম বললাম আমরা ওই কি বলে
অঙ্গজ কোষ বা ভেজিটেটিভ কোষ, এবং আর একটি কোষ এরকম থাকে যেটি মাকু আকৃতির হয়, তাই তো? এই কোষটার নাম আমরা কি বলবো? এটি হচ্ছে গিয়ে জনন কোষ বা জেনারেটিভ নিউক্লিয়াস। সেই জেনারেটিভ নিউক্লিয়াসটা কি থাকে? ভাসমান অবস্থায় থাকে। তাহলে কোনটা হবে? জেনারেটিভ কোষ। তাহলে কোনটা হবে? জেনারেটিভ কোষ হচ্ছে কি রাইট আনসার। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে এসো 28 নম্বর কোশ্চেন। নিচের কোন উদ্ভিদটির পরাগরেণু 30 মিনিটের মধ্যেই কার্যক্ষমতা হারিয়ে ফেলে? এটা একদম এনসিআরটি থেকে পুরো তুলে দিয়েছে কোশ্চেনটাকে। তাহলে কোনটার ক্ষেত্রে হবে? দেখো, ধান এবং গম, দেখবে লেখাই আছে এনসিআরটিতে, ধান এবং গমের ক্ষেত্রে এদের ভায়াবিলিটি 30 মিনিট। ঠিক আছে, এবং রোজেসি, লেগুমিনোসি, ঠিক আছে, এই সব উদ্ভিদের ক্ষেত্রে 1 মাস অবধি কিন্তু, বা 1 মাসের বেশিও তাদের ভায়াবিলিটি থাকে। ঠিক আছে, ভায়াবেল যতক্ষণ থাকবে ততক্ষণ সে রেণুটি পরাগযোগ করতে পারবে। ভায়াবিলিটি হারিয়ে গেলে তখন আর কি করে পরাগযোগ হবে? ঠিক আছে, তো সেক্ষেত্রে রাইট আনসার এটা। নেক্সট দেখো 29 নাম্বার, ইউবিস বডি কাদের দ্বারা উৎপন্ন হয়? ইউবিস বডি কে তৈরি করে? ট্যাপেটামের কোষগুলি ইউবিস বডি তৈরি করে, ইউবিস বডি ক্ষরণ করে। ট্যাপেটাম থেকে স্পোরোপোলেনিন, পোলেন কিট, ঠিক আছে, ট্যাপেটাম কোষ অক্সিন হরমোন তৈরি করে ইত্যাদি। তাহলে ইউবিস বডি কে ক্ষরণ করে? ট্যাপেটাম কোষ। নেক্সট কোয়েশ্চেন দেখো 30 নাম্বার, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাচীরে অবস্থিত ট্যাপেটাম স্তরটি কাদের মাঝখানে থাকে? ঠিক আছে, তাহলে আমাদেরকে বলে যে ট্যাপেটাম স্তরটি কাদের মাঝে থাকে। আমি ধরে নিলাম এটা ট্যাপেটাম, তাহলে ট্যাপেটামের একদম বাইরের দিকে কে থাকে আর ট্যাপেটামের ভিতরের দিকে কে থাকে? ঠিক আছে, তাহলে বাইরের দিকে যে কোষটি সেটাকে আমরা কি বলবো? একদম বাইরে তো এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে মধ্যস্তর। তাহলে এটাকে আমরা কি বলবো? মিডিল লেয়ার বা মধ্যস্তর। নাম বলছি মিডিল লেয়ার বা মধ্যস্তর। আর এইটা ভিতরের দিকে কি থাকে? স্পোরোজেনাস টিস্যু থাকে, তাই না? কি থাকে? স্পোরোজেনাস টিস্যু। তাহলে বাইরের দিকে মধ্যস্তর আর ভিতরের দিকে স্পোরোজেনাস কলা। তাহলে রাইট আনসার কোনটা হবে? মধ্যস্তর এবং স্পোরোজেনাস কলা। তাহলে স্ট্রাকচারটা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই আনসার করতে পারবো। নেক্সট 31 নাম্বার কোশ্চেন, পরাগরেণুর পৃষ্ঠে অবস্থিত জার্ম ছিদ্র বা জার্ম খাঁজ নির্দেশ করে। এই যে জার্ম ছিদ্র, একটু আগেই তোমাদেরকে কোশ্চেনে সেটা আলোচনা হলো যে জার্ম ছিদ্র বা জার্ম পোর বা যে খাঁজ থাকে সেটা কি নির্দেশ করে? না এমন একটি অঞ্চল যেখানে এক্সাইন অনুপস্থিত, এক্সাইনের বিশেষ ধরনের স্থূলতা, না ইনটাইনের বিশেষ ধরনের স্থূলতা, না এমন একটি অঞ্চল যেখানে ইনটাইন অনুপস্থিত। ইনটাইন অনুপস্থিত থাকার তখন গল্পই নেই। তাহলে কোনখানে? সেখানে এক্সাইন থাকে না। ঠিক আছে, সেখানে এক্সাইন থাকে না, ইনটাইনটা পরাগ নালী হিসাবে বৃদ্ধি লাভ করতে পারে পরবর্তীকালে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 32 নাম্বার, নিচের কোনটি মিওসিস বিভাজনের ফলে মাইক্রোস্পোর টেট্রাড গঠিত হয়? সেই একই কোশ্চেন দেখো, আমি তোমাদেরকে একবারই বলে দিলাম যে মিওসিস কার হয়? শুধুমাত্র মাইক্রোস্পোর মাদার সেল বা মেগাস্পোর মাদার সেল, মানে পুংরেণু মাতৃকোষ, তাই তো? পুংরেণু মাতৃকোষের হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 33 নাম্বার, প্যালিনোলজি নিচের কোনটি অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত? পরাগরেণু, তালগাছ, ফুল, না ফল? সেই তো একদম ডিরেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট অ্যানথেসিস বলতে কি বোঝায়? ঠিক আছে, অ্যানথেসিস বলতে কি বোঝায়? দেখো, অ্যানথেসিস বলতে কি বোঝায়? যে গর্ভপত্রের অভ্যন্তরে পরাগ নালীর বৃদ্ধি, না পরাগ ধানীর বিদীর্ণ হওয়া, না ফুলের কুঁড়ির পরিস্ফুটন, না পরাগ ধানীর উন্মুক্ত হওয়া? অ্যানথেসিস বলতে কিন্তু ফুলের কুঁড়ির প্রস্ফুটনকে বলা হয়। ঠিক আছে, ফুলের কুঁড়ির যে প্রস্ফুটন সেটাকে অ্যানথেসিস বলা হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, একটি আদর্শ পরাগধানী হলো 4 পার্শ্ব বিশিষ্ট একটি গঠন যা 4টি মাইক্রোস্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত এবং বিন্যস্ত থাকে। ঠিক আছে, 4টি মাইক্রোস্পোরাঞ্জিয়াম যেখানে থাকে তো টেট্রাস্পোরাঞ্জিয়েট বলবো, তাই তো? টেট্রাস্পোরাঞ্জিয়েট। একটা আদর্শ পরাগধানী হলো 4 পার্শ্ব বিশিষ্ট একটি গঠন যা 4টি মাইক্রোস্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত এবং বিন্যস্ত থাকে। তাহলে সেটা কি একটা খণ্ডে, না দুটি খণ্ডে, না তিনটি খণ্ডে, না 4টি খণ্ডে? তাহলে যেটা আমরা জানি যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম যদি একটা খণ্ড হয় তো সেখানে 2টি মাইক্রোস্পোরাঞ্জিয়াম থাকে, যেটাকে আমরা বলি মোনোথিকাস বাইস্পোরাঞ্জিয়েট। আর যদি এরকম দুটো খণ্ড হয় যেটাকে আমরা কি বলি ডাইথিকাস এবং টেট্রাস্পোরাঞ্জিয়েট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? টেট্রাস্পোরাঞ্জিয়েট। থিকা কটা আছে, লোব কটা আছে, মানে খণ্ড কটা আছে? দুটো খণ্ড। তাহলে অপশন কোনটা হবে? দুটো খণ্ড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 36 নাম্বার,
ভ্রূণস্থলী গঠনের জন্য মেগাস্পোর মাতৃকোষে নিচের কোন বিভাজন প্রক্রিয়াটি ঘটে? ভ্রূণস্থলী গঠনের জন্য মেগাস্পোর মাতৃকোষে নিচের কোন বিভাজনটি ঘটে? সেই একই কোয়েশ্চেন আবার দিয়েছে, রিপিট হয়েছে কোয়েশ্চেনটা, তাই না? তাহলে ভ্রূণস্থলী গঠনের জন্য কটি ঘটে না? একটি মিওসিস এবং তিনটি মাইটোসিস, তাই তো? একটি মিওসিস, অলরেডি দেখে এসেছি কোয়েশ্চেনটা আমরা, তিনটি মাইটোসিস। 37 নাম্বার কোয়েশ্চেন, যে দ্বন্দ্ব বা বৃন্ত ডিম্বকের অমরার সঙ্গে যুক্ত তাকে কি বলে? বলো। আমরা যদি ডিম্বকের গঠনটা দেখি তাহলে কিরকম দেখতে হবে? এই যে এরকম টাইপের দেখতে, তাই না? এরকম টাইপের দেখতে। আমি তোমাদেরকে একবার এঁকে দেখিয়ে দিই। এটাকে আমরা কি বলছি? ডিম্বক বৃন্ত। ঠিক আছে, এই অংশটাকে বলছি ডিম্বক বৃন্ত। আচ্ছা, এই যে অংশটা থাকে, ঠিক আছে, এটাকে বলছি ডিম্বকের প্রাচীর। ওকে, আর এই অংশটাকে আমরা বলছি ভ্রূণস্থলী। ওকে, তাহলে জাস্ট দেখে নাও ভালো করে কি বলতে চাইছে। তাই এটাকে আমরা বলছি ডিম্বক বৃন্ত, ঠিক আছে। এইটাকে আমরা বলছি ডিম্বক নাভি, এটাকে বলছি আমরা ডিম্বক মূল। তাহলে দেখো কি বলছে, যে দ্বন্দ্ব বা বৃন্ত ডিম্বককে অমরার সঙ্গে যুক্ত রাখে সেটাকে আমরা কি বলবো? ফিউনিকেল বলবো, তাই তো? কি বলবো? সেটাকে আমরা বলবো ফিউনিকেল। ঠিক আছে, তাহলে কোনটাকে নেব? অপশন ফিউনিকেল। তাহলে দেখো এটা ফিউনিকেল, এটাকে বলবো হাইলাম, এটাকে বলবো চালাজা, এটাকে বলবো মাইক্রোপাইল, তাই তো? এটা তো আউটার ইন্টিগুমেন্ট, এটা ইন্টিগুমেন্ট, এটাকে বলবো নিউসেলাস, আর এটাকে বলছি ভ্রূণস্থলী। ক্লিয়ার? এই হচ্ছে স্ট্রাকচার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নিচের চিত্রটি কোন ধরনের ডিম্বককে নির্দেশ করে? বিভিন্ন ধরনের ডিম্বক আমরা দেখতে পাই, ঊর্ধ্বমুখী, অধোমুখী, বক্রমুখী, পার্শ্বমুখী, তাই তো, চক্রাকার। তো এটা যেটা আছে সেটা দেখো কি রকম, সেটা কি ধরনের ওভিউল, এটাকে আমরা কি বলবো? এই রকম ধরনের ডিম্বককে বলবো অ্যানাট্রপাস ওভিউল বা অ্যানাট্রপাস ডিম্বক। বোঝা গেল? যেটা এরকম করে আছে অ্যানাট্রপাস, যদি এরকম থাকে ঊর্ধ্বমুখী অর্থোট্রপাস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানাট্রপাস। নেক্সট কোয়েশ্চেন 39 কোয়েশ্চেন, 39 নাম্বার কোয়েশ্চেন, ডিম্বকের বৃহত্তম কোষটি কোনটি? ডিম্বকের যে বৃহত্তম কোষ কোনটি? সব থেকে বড় কোষ কোনটা থাকে? মাঝের যে কোষটা থাকে যেটাকে আমরা কেন্দ্রীয় কোষ বলি, তাই তো? সেটা হচ্ছে সব থেকে বৃহত্তম কোষ। নেক্সট কোয়েশ্চেন 40, রৈখিক টেট্রাডের মধ্যে কোনটি সক্রিয় মেগাস্পোর? কোনটিকে সক্রিয় মেগাস্পোর বলবো? এই যে রৈখিক যেটা থাকে একটা এরকম যে ডিম্বক, সেখানে যেই যে আমরা দেখেছি এখানে চারটে মেগাস্পোর, মাতৃকোষ থেকে চারটে স্পোর তৈরি হয়, তার মধ্যে তিনটে মারা যায় বললাম, একটা বেঁচে থাকে। তো কোনটিকে বলবো আমরা? কোনটিকে আমরা বলবো যে সক্রিয়? কোনটাকে বলবো? দেখো, ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে প্রবেশ করে, এই যে পরাগনালী প্রবেশ করে কোন দিকে? ডিম্বক মূলের দিকে। তাহলে কোনটা সক্রিয় হবে? এটা হচ্ছে গিয়ে সক্রিয় স্ত্রীরেণু। তাহলে এটা কোন, এই দিকটা কোনটা? এটা ডিম্বক মূল, এটা ডিম্বক রন্ধ্র। তাহলে মূলের দিকের যে কোষটা, মূলের দিকের কোষটা হচ্ছে গিয়ে ডিম্বক মূলের প্রান্তের কোষটিকে আমরা বলবো সক্রিয় মেগাস্পোর। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, গুপ্তবীজ উদ্ভিদে মেগাস্পোরাঞ্জিয়াম কিসের সমতুল্য? গুপ্তবীজ উদ্ভিদে মেগাস্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাঞ্জিয়াম আমরা দেখেছি, মেগাস্পোরাঞ্জিয়াম কিসের সমতুল্য? 41 নম্বর কোয়েশ্চেন দেখো, কিসের সমতুল্য হবে? ডিম্বকের সমতুল্য, তাই তো? কার? মেগাস্পোরাঞ্জিয়াম কার? অ্যানজিয়াম মানে থলি, তাই তো? অ্যানজিয়াম মানে কি? থলি। তাহলে কার সমতুল্য হবে? ডিম্বকের সমতুল্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন মেলাতে হবে এবার এটাকে। ঠিক আছে, এটাকে মেলাতে হবে, স্তম্ভগুলি মেলাও। তাহলে দেখো ফিউনিকেল কোনটা? ফিউনিকেল। আচ্ছা দেখো, ইন্টিগুমেন্ট কোনটা? ডিম্বক মূল, হাইলাম, ডিম্বক রন্ধ্র, কোনটাকে কি বলছে? মেলাতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এই যে ফিউনিকেল, সেটাকে আমরা কি বলছি? ডিম্বক বৃন্ত, তাই না? ইন্টিগুমেন্ট, ইন্টিগুমেন্ট কোনটা? ডিম্বক রক্ষাকারী আবরণ সমূহ, তাই না? ওকে, ডিম্বক মূল কোনটা? ডিম্বক মূল, ডিম্বক মূল হচ্ছে গিয়ে ডিম্বক এবং বৃন্তের সংযোগস্থল, তাই তো? না, ওটা তো হাইলাম। বেশ, এটা হচ্ছে গিয়ে ডিম্বক রন্ধ্র, তো এটা, তাই তো? আচ্ছা, হাইলাম হচ্ছে গিয়ে তোমার ডিম্বক রন্ধ্র পেলাম। আচ্ছা, হাইলাম আর ডিম্বক মূল, ডিম্বকের গোড়ার অংশ, ডিম্বকের গোড়ার অংশকে আমরা বলছি হাইলাম, আর ডিম্বক ও বৃন্তের সংযোগস্থল হচ্ছে ডিম্বক মূল, তাই তো? না সরি, ভুল হলো একটু, দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড। ডিম্বক মূল হচ্ছে গিয়ে ডিম্বকের গোড়ার অংশ, ঠিকই তো বললাম।
আর হাইলাম হচ্ছে ডিম্বক ও বৃন্তের সংযোগস্থল। 4-এর দেখ কোনটা হচ্ছে 1 বি, 2 সি, 3 ই, 4-এর হচ্ছে গিয়ে ডি, 5-এর এ। রাইট আনসার এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। গুপ্তবীজ উদ্ভিদের নিচের কোনটি গঠনের জন্য মুক্ত নিউক্লিয় বিভাজন ঘটে? ফ্রি নিউক্লিয়ার ডিভিশন কোথা থেকে হয়? প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে হয়, তাই না? প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে শস্য তৈরি হয়। তাহলে নিচের কোনটি তৈরি হয়? শস্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নিচের কোনটি যান্ত্রিক আঘাত, তাপমাত্রার ওঠানামা, শুষ্ক অবস্থা থেকে সুরক্ষা দেয়? কোনটি কোনটি হবে? কাকে? বীজকে। তাহলে কোনটি হবে? না তো নিউক্লিয়াস, না তো বীজপত্র, না তো ভ্রূণমূল। তাহলে কোনটা সুরক্ষা দেয়? টেস্টটা, তাই তো? ওকে, নেক্সট। ফল গঠনের সময় ডিম্বাশয়ের প্রাচীর রূপান্তরিত হয়ে নিচের কোনটি গঠন করে? কোনটি গঠন করে? ফল গঠনের সময় নিচের ডিম্বাশয়ের প্রাচীর রূপান্তরিত হয়ে কি গঠন করে? ফলোত্বক বা পেরিকার্প গঠন করে। ফলোত্বকের 3টে অংশ, ঠিক আছে? এপিকার্প, এন্ডোকার্প এবং মেসোকার্প। ওকে, ফলোত্বক গঠন করে। নেক্সট কোয়েশ্চেন দেখো। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? দেখো কোনটা বলেছে। গুপ্তবীজ উদ্ভিদের শস্য হলো নিষেক পরবর্তী গঠন। টেগমেন হলো বীজ ত্বকের ভিতরের ত্বক, ঠিক আছে? আর অ্যাস্টারেসি গোত্রের উদ্ভিদ নিষেক ছাড়াই বীজ উৎপন্ন করে, না নিষেক পরবর্তী সময়ে ডিম্বাশয়ের প্রাচীর রূপান্তরিত হয়ে বীজপত্র গঠন করে? তাহলে রাইট আনসার কোনটা হচ্ছে? দেখো, ডিম্বাশয়ের নিষেক পরবর্তী সময়ে ডিম্বাশয়ের প্রাচীর রূপান্তরিত হয়ে বীজপত্র গঠন করে না, কি করে? ফলোত্বক গঠন করে। এখনই দেখলাম এটা, তাই তো? তাহলে ডিম্বাশয়ের প্রাচীর রূপান্তরিত হয়ে ফলোত্বক গঠন করে, বীজপত্র গঠন তো করে না। তো এটা সঠিক নয়, বাকি 3টে সঠিক। পরবর্তী আনসার দেখো। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের বিকাশের সময় জাইগোটের প্রথম বিভাজনটি ঘটে। আমরা জানি যে জাইগোট যেটা 2n প্রকৃতির হয়, তার ফার্স্ট যে ডিভিশনটা হয় মাইটোটিক ডিভিশন, এবং সেটা কিরকম ভাবে ডিভিশন হয়? অনুপ্রস্থ বরাবর ডিভিশন হয় এবং দুটো কোষ তৈরি করে, একটি ভিত্তি কোষ এবং একটি প্রান্তীয় কোষ, তাই না? তাহলে কোন বরাবর ডিভিশন হবে? অনুপ্রস্থ বরাবর ডিভিশন হবে, তাই না? এটা এরকম যদি ডিভিশন হতো তাহলে বলতাম অনুদৈর্ঘ্য বরাবর। যেহেতু প্রস্থ বরাবর বিভাজন হয়েছে, সেটাই সেই জন্য আমরা এটাকে অনুপ্রস্থ বরাবর বলবো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটির ভ্রূণে স্কুটেলাম থাকে? বলো। আমরা স্কুটেলাম অ্যাকচুয়ালি কার ক্ষেত্রে দেখতে পাই? স্কুটেলাম দেখতে পাই একবীজপত্রী উদ্ভিদের যে ভ্রূণ, সেটাকে আমরা বলি একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের যে শস্য, সেটাকে আমরা স্কুটেলাম বলি। তো এক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদ কোনটা? গম তো একবীজপত্রী উদ্ভিদ, তাই তো? পোয়েসি ফ্যামিলির মধ্যে পড়ে, তাহলে গম একবীজপত্রী, তো সেক্ষেত্রে স্কুটেলাম দেখতে পাওয়া যায় গমের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন দেখো। প্রদত্ত চিত্র থেকে ABCD অংশগুলি চিহ্নিত করতে হবে, ঠিক আছে? ABCD চিত্রগুলি চিহ্নিত করো। তাহলে কোনটা হবে? দেখো ভালো করে চিত্রটা দেখো আগে। দেখো এটা কি? আমরা জানি আপেল। আপেল এটা দেখে কি মনে হচ্ছে? এটা তো আপেল মনে হচ্ছে, তাই না? তাহলে আপেলের ক্ষেত্রে আমরা আপেল হচ্ছে ফুলের কোন অংশ থেকে তৈরি হতে দেখেছি? থ্যালামাস থেকে, তাই না? তাহলে অংশ যেটা, সেটা তো ফল তৈরি হয়েছে, থ্যালামাস বলবো, তাই না? বি অংশটা কি বলছে? দেখো, বি তো বীজ, দেখতেই পাওয়া যাচ্ছে, এটা তো বীজ, তাই না? সি অংশটাকে কি বলবো? সি যেটা, দেখো সি অংশ আর ডি অংশ। তাহলে সি তো এই জায়গাটা দেখাচ্ছে, ডি আরো ভিতরেরটা দেখাচ্ছে, তাই না? তার মানে এন্ডোকার্প এবং মেসোকার্প 3টেকে দেখাচ্ছে। তাহলে দেখো থ্যালামাস, বীজ, এন্ডোকার্প এবং মেসোকার্প। তাহলে অপশন হচ্ছে এটা। আমরা এখান থেকে তো ট্রিক্স পেয়ে যাচ্ছি। থ্যালামাস তো, এটা তো থ্যালামাসই হবে, তাই না? এই তো থ্যালামাস হবে, বিটা তো বীজ দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে তো রাইট আনসার এটাই হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 50। অ্যালবুমিনাস বীজ কাদের দেখতে পাওয়া যায়? অ্যালবুমিনাস বীজ কাদের দেখতে পাওয়া যায়? দেখো অ্যালবুমিনাস বীজ কাদের দেখতে পাওয়া যায়? গম, ভুট্টা এবং বার্লিতে অ্যালবুমিনাস বীজ দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। লুপিনাস আর্টিকাস, ঠিক আছে? লুপিনাস অ্যারাক্টিকাস এর হাজার হাজার বছরের পুরনো সজীব বীজটি খনন করে উদ্ধার করা হয়েছে, ঠিক আছে?
তো সেক্ষেত্রে কোথা থেকে করা হয়েছে? আর্কটিক তুন্দ্রা অঞ্চল থেকে এটি উদ্ধার করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, বিবৃতি কি বলছে দেখো, ক্লিস্টোগ্যামাস ফুলে সর্বদা স্বপরাগ মিলন হয় এবং বাহকের অনুপস্থিতিতেও নিশ্চিত বীজ উৎপাদন করে। কারণ কি বলছে? এই ধরনের ফুল সব সময় বন্ধ থাকে এবং পুংকেশর ও গর্ভমুণ্ড একে অপরের কাছাকাছি থাকে। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, কি বলেছে দেখো, তাহলে ক্লিস্টোগ্যামাস ফুলের সর্বদা স্বপরাগ মিলন হয় এবং বাহকের অনুপস্থিতিতেও বীজ নিশ্চিত বীজ গঠন হয়। তো ঠিক কথাই বলছে, এই ধরনের ফুল সবসময় বন্ধ থাকে এবং পুংকেশর ও গর্ভমুণ্ড একে অপরের কাছাকাছি থাকে। তাহলে দুটোই ঠিক এবং একে ব্যাখ্যা দিচ্ছে, তাই না? এটা এর কারণ, তাহলে কোনটা হচ্ছে? অপশন এ হচ্ছে রাইট আনসার। 53 নম্বর কোশ্চেন দেখো, বিবৃতি গেইটোনোগ্যামি জিনগতভাবে অটোগ্যামির অনুরূপ। কারণ গেইটোনোগ্যামিতে পরাগরেণু একই উদ্ভিদ থেকে আসে। ঠিক আছে, তো দুটোই তো ঠিক, তাই না? তো সেক্ষেত্রে কোনটাকে নেব? সেক্ষেত্রে অপশন এ, ঠিক আছে, দুটোই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বিবৃতি জলের মাধ্যমে পরাগ মিলন প্রায় 30টি গণের মধ্যে সীমাবদ্ধ এবং অধিকাংশ হলো এক বীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, এটা এনসিইআরটি থেকে দিয়েছে। কারণ কি বলছে? শৈবাল, ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের মতো নিম্নবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে পুংগ্যামেট পরিবহনের একটি নিয়মিত মাধ্যম হলো জল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি বলছে দেখো, পরাগ মিলনের মাধ্যমে জলের মাধ্যমে পরাগ মিলন প্রায় 30টি গণের মধ্যে সীমাবদ্ধ এবং যার অধিকাংশ হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, এবং এর কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এটা। তাহলে দেখো এটা কিন্তু মিথ্যা, কিন্তু এ হচ্ছে গিয়ে সঠিক। নেক্সট কোয়েশ্চেন, 55 নম্বর কোয়েশ্চেন, বিবৃতি কি বলছে? উদ্ভিদের অসঙ্গতি হলো এমন একটি কৌশল যা স্বনিষেধ প্রতিরোধ করে, স্বনিষেক হবে এটা, স্বনিষেক প্রতিরোধ করে। ঠিক আছে, এটি পরাগরেণুর অঙ্কুরোদ্গমকে বাধা প্রদানের মাধ্যমে নিজে পরাগরেণুকে ডিম্বক নিষিক্ত করা থেকে বিরত রাখে। ঠিক আছে, তাহলে কোনটা হবে ঠিক? যদি এ এবং আর উভয় সত্য হয় এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বিবৃতি কৃত্রিম সংকরণের প্রথম ধাপ হলো পরাগধানী অপসারণ। ঠিক কথা, এটি পরাগধানী সংক্রমণ প্রতিরোধ করে না। ঠিক আছে, তাহলে কোনটা হবে? এটা তো ঠিক, এ বিবৃতি এ ঠিক, কারণটা ভুল, তাই তো এ সত্য কিন্তু আর মিথ্যা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ভ্রূণ বিকাশের আগেই শস্যের বিকাশ ঘটে। কারণ এটি বিকাশমান ভ্রূণের জন্য নিশ্চিত পুষ্টি সরবরাহের জন্য একটি অভিযোজন। ঠিক আছে, তাহলে দেখো কোনটা হচ্ছে? 57 নম্বর কোয়েশ্চেনটা, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ভ্রূণ বিকাশের আগে শস্যের বিকাশ ঘটে এবং এটি বিকাশমান ভ্রূণের জন্য নিশ্চিত পুষ্টি সরবরাহের একটি অভিযোজন। ঠিকই দিয়ে বলেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, যে মাঝে মাঝে গোলমরিচ ও বিট এর বীজে নিউসেলাসের অবশিষ্টাংশ হিসাবে পেরিস্পার্ম বিদ্যমান থাকে, আর নন অ্যালবুমিনাস বীজে এন্ডোস্পার্মের একটি অংশ ধরে রাখে, কারণ ভ্রূণ বিকাশের সময় এটি সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে যায় না। তাহলে কোনটা হবে? খুব ভালো করে দেখো, মাঝে মাঝে গোলমরিচ ও বিট বীজে নিউসেলাসের অবশিষ্টাংশ হিসাবে পেরিস্পার্ম বিদ্যমান থাকে। হ্যাঁ, এটা তো ঠিক কথা, এটা তো ঠিক কথা। ঠিক আছে, কিন্তু নন অ্যালবুমিনাস বীজে এন্ডোস্পার্মের একটি অংশ ধরে রাখে, কারণ ভ্রূণ বিকাশের সময় এটি সম্পূর্ণ ব্যাহত হয়ে যায় না, হয়ে যায়, তাই তো? তাহলে কি হচ্ছে? এ সত্য কিন্তু আর মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন দেখো, 59 নম্বর, বিবৃতি আম একটি অপ্রকৃত ফল। আম কেন অপ্রকৃত? আম তো প্রকৃত ফল। অপ্রকৃত ফল গঠনের ক্ষেত্রে থ্যালামাংস অংশগ্রহণ করে, এটা তো ঠিক, কিন্তু এটা ভুল, তাই তো? তার মানে এ মিথ্যা আর সত্য। নেক্সট কোয়েশ্চেন, অ্যাপোমিক্সিসে নতুন জিনগত বৈচিত্র্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না, আর অ্যাপোমিক্সিসে হ্রাস বিভাজন ঘটে। তাহলে কি হবে দেখো, অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে কিন্তু জিনগত বৈচিত্র্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না, সত্যি তো, কিন্তু অ্যাপোমিক্সিসে হ্রাস বিভাজন তাহলে ঘটবে কি করে? তাহলে কোনটা হবে? এ সত্য কিন্তু আর মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, পার্থেনোকার্পি ফলে বীজবিহীন ফলের সৃষ্টি হয়, আর অ্যাপোমিক্সিসে নিষেক ছাড়াই ঘটে। কি হবে বলো, কি হবে?
হ্যাঁ, দুটোই সত্যি। পার্থেনোগ্রাফি হলে বীজবিহীন ফল সৃষ্টি হয়, আর অ্যাপোমিক্সিসে নিষেধ ছাড়াই ঘটে। তাহলে দুটোই সত্যি, বাট কেউ কারো ব্যাখ্যা নয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। বিবৃতি 1 কি বলছে? প্রতিটি মাইক্রোস্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে কয়েক হাজার মাইক্রোস্পোর গঠিত হয়, যা পরাগধানীর বিদীর্ণকরণের মাধ্যমে মুক্ত হয়। ঠিক আছে। আর বিবৃতি 2 কি বলছে? প্রতিটি মাইক্রোস্পোর টেট্রাড হলো একটি সম্ভাব্য পরাগরেণু। তাহলে কি হবে বলো, আনসারটা কি হবে? দেখো, প্রতিটি মাইক্রোস্পোরাঞ্জিয়াম অভ্যন্তরে কয়েক হাজার মাইক্রোস্পোর গঠিত হয়, যা পরাগরেণুর বিদীর্ণকরণের মাধ্যমে মুক্ত হয়। ঠিক ঠিক কথা এটি। প্রতিটি মাইক্রোস্পোর টেট্রাড হলো একটি সম্ভাব্য পরাগরেণু। ঠিক আছে, তাহলে কোনটা হবে? ঠিকই তো, দুটোই তো ঠিক, তাই না? উভয়ই সঠিক। প্রতিটি মাইক্রোস্পোর টেট্রাড হলো একটি সম্ভাব্য পরাগরেণু। এটাও ঠিক। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই ঠিক। মাইক্রোস্পোর গঠিত হয়, যা বিদীর্ণকরণ, একদম দুটোই ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন। বিবৃতি 1, একটি কার্যকর মেগাস্পোরের নিউক্লিয়াস মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রাথমিকভাবে একটি দ্বি নিউক্লিয়াসযুক্ত ভ্রূণস্থলী গঠন করে, আর 4টি নিউক্লিয়াসযুক্ত ধাপটি অতিক্রান্ত হওয়ার পর কোষ প্রাচীর গঠিত হয়, যার ফলে একটি আদর্শ ভ্রূণস্থলী সম্পন্ন হয়। তাহলে কি হবে দেখো, কোনটা হবে রাইট আনসার? রাইট আনসার হচ্ছে অপশন বি, বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। কেন? 4টি নিউক্লিয়াসযুক্ত ধাপটি অতিক্রান্ত হওয়ার পর কোষ প্রাচীর গঠিত হয়, যার ফলে একটা আদর্শ ভ্রূণস্থলী গঠন হয়। ঠিক আছে, একটি আদর্শ ভ্রূণস্থলী না, 4টি অতিক্রান্ত হওয়ার পর কোষ প্রাচীর গঠন হয় না। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। বিবৃতি 1, ভ্যালিসনারিয়া উদ্ভিদে স্ত্রী ফুলগুলি একটি লম্বা বৃন্তের সাহায্যে জলের উপরিভাগে পৌঁছায় এবং পুং ফুলগুলি জলের উপরিভাগে ভেসে বেড়ায়। আর বিবৃতি 2 কি বলছে? সামুদ্রিক ঘাস প্রজাতির উদ্ভিদের পরাগরেণুগুলি ফিতার মতো আকৃতি হয় এবং জলের অভ্যন্তরে নিষ্ক্রিয়ভাবে বাহিত হয়। বলো তাহলে 64 নাম্বার কোয়েশ্চেনটা কি হবে? দুটোই ঠিক, তাই তো? বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই ঠিক। এটা এনসিআরটি থেকে দেওয়া হয়েছে, এনসিআরটি থেকে একদম লাইন তুলে দিয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? পরাগরেণুর গর্ভকেশর মিথস্ক্রিয়া বা পোলেন পেস্টাল ইন্টারাকশন হলো একটি গতিশীল প্রক্রিয়া। এর অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো পরাগরেণুকে শনাক্ত করা এবং পরবর্তীকালে সেটিকে গ্রহণ বা বর্জন করা। একদম ঠিকই বলছে। পরাগনালীর বিবৃতি 2 কি বলছে? পরাগনালী গর্ভাশয়ে পৌঁছানোর পর ডিম্বক মূল প্রান্ত দিয়ে প্রবেশ করে এবং পরবর্তীতে ডিম্বক রন্ধ্র দিয়ে সহকারী কোষের ভিতরে প্রবেশ করে। পরাগনালী দেখো কি বলছে এটা, পরাগনালী গর্ভাশয়ে পৌঁছানোর পর ডিম্বক মূল প্রান্ত দিয়ে প্রবেশ করে এবং পরবর্তীতে ডিম্বক রন্ধ্র দিয়ে সহকারী কোষে প্রবেশ করে। তাহলে কি হবে? এটা ঠিক, বিবৃতি 1 ঠিক কিন্তু বিবৃতি 2টা কিন্তু ভুল। ঠিক আছে, 66 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, আমাদের বেশ কিছু খাদ্যশস্য এবং সবজি ফসলের সংকরের জাতগুলি বর্তমানে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে। ঠিক আছে, যদি সংকরের জাতের বীজ বপন করা হয় তবে পরবর্তী বংশধর বা অপত্য উদ্ভিদগুলোতে বৈশিষ্ট্যের পৃথকীকরণ ঘটবে এবং তারা তাদের সংকরের বৈশিষ্ট্যগুলি হারিয়ে ফেলবে। তাহলে কোনটা হবে দেখো? ঠিকই বলেছে, দুটো কোশ্চেনে ঠিক। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সঠিক, তাই তো? আমাদের বেশ কিছু খাদ্যশস্য সবজি ফসলের সংকরণের জাতগুলি বর্তমানে ব্যাপকভাবে চাষ হচ্ছে, একদম সত্যি কথা। যদি সংকরের জাতের বীজ বপন করা হয় তবে পরবর্তী বংশধর বা অপত্য উদ্ভিদগুলোতে বৈশিষ্ট্যের পৃথকীকরণ ঘটবে এবং তারা তাদের সংকরের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি হারিয়ে ফেলবে। ঠিক আছে, বৈশিষ্ট্যের পৃথকীকরণ ঘটবে এবং তা তো করবেই, একদম ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 67 নাম্বার, যে নিচের প্রদত্ত সংকেত বা কোডগুলি থেকে সঠিক বিবৃতিগুলি শনাক্ত করো। দেখো, পড়ো আগে, 4টে অপশন আগে পড়ো, তারপরে বলো কোনটা সঠিক হবে।
কোনটা হচ্ছে দেখো, এক্ষেত্রে কিন্তু 2 আর 3 হচ্ছে গিয়ে রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন যাই। দেখো, একটি আদর্শ গুপ্তবীজী ডিম্বক একটি এক্স দ্বন্দ্ব এক্স এর মাধ্যমে অমরার সঙ্গে যুক্ত থাকে, যা ডিম্বকের মূল দেহটির ওয়াই নামক অংশের সঙ্গে সংযুক্ত থাকে। এক্স এবং ওয়াই কে চিহ্নিত করতে হবে। তাহলে এক্স যার সঙ্গে যুক্ত থাকে তার নাম তো ফিউনিকেল, এবং যা ডিম্বকের মূল দেহটির ওয়াই নামক অংশের সঙ্গে যুক্ত থাকে তার নাম তো আমরা বলবো হাইলাম। তাহলে অপশন সি হচ্ছে গিয়ে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, ক্লিভেজ পলিএমব্রিয়নি সচরাচর এদের মধ্যে দেখা যায়। কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? পলিএমব্রিয়নি ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য কেমন হয়? ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য কেমন হয়? ট্রিপ্লয়েড না নিষেকের পরে গঠিত হয়? হ্যাপ্লয়েড নিষেকের আগে? ট্রিপ্লয়েড নিষেকের আগে গঠিত হয় না ডিপ্লয়েড নিষেকের পরে গঠিত হয়? বলো আনসার কি হবে? ব্যক্তবীজী উদ্ভিদের শস্য, ব্যক্তবীজী বলেছে, ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সবসময় কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। ঠিক আছে, এবং যেটা নিষেকের আগে গঠিত হয়। যদি গুপ্তবীজী বলতো তাহলে কিন্তু রাইট অপশন সিটাকে নিতাম, কিন্তু যেহেতু আমাদেরকে বলেছে এটা ব্যক্তবীজী উদ্ভিদের, সেক্ষেত্রে ব্যক্তবীজী উদ্ভিদের যেটা শস্য সেটা কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির। ওকে, তো এই ছিল আমাদের 70টা কোশ্চেন। আশা করি আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, তো পরবর্তী ক্লাস আমরা আবার মানুষের জনন সম্পর্কে যে কোশ্চেনগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে যে কোশ্চেনগুলো পাবলিশ করেছে সেইগুলো আমরা আবার আলোচনা করব। তোমরা এই চ্যানেলে চোখ রাখো এবং তোমরা এই বইটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, পরীক্ষার আসন্ন, সবারই পরীক্ষা খুব খুব ভালো হবে এই শুভকামনা রাখি। ধন্যবাদ। চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।